म्यूचुअल फंड सही है, बट कौन सा म्यूचुअल फंड सही है ये हमको कैसे पता चले? বন্ধুরা নমস্কার, আমি পার্থ চক্রবর্তী। আজ আমার চ্যানেল স্মার্ট ইনভেস্টে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অনেকদিন পর আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং যারা আগামী দিনে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে একটা ওয়েলথ ক্রিয়েট করতে চান বড়, তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটে যখন ইনভেস্ট করি তখন কিন্তু এত কিছু চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজনই পড়ে না। তার কারণ এখানে কোনো রিস্ক নেই এবং রিটার্নটাও এখানে গ্যারান্টেড, যদিও কম কিন্তু গ্যারান্টেড। এফডি এবং আরডিতে ইনভেস্ট করে আমরা ওয়েলথ ক্রিয়েট করতে পারবো না। ওয়েলথ ক্রিয়েট করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে এবং সেক্ষেত্রে রিস্ক একটু নিতে হবে। তো আমরা যেটা করতে পারি, রিস্কটাকে তো জিরো করতে পারি না, কিন্তু রিস্কটাকে আমরা ম্যানেজ করতে পারি বা রিস্ককে ব্যালেন্সিং করতে পারি। তো এই রিস্ক ম্যানেজ করা বা রিস্ক ব্যালেন্সিং করতে গেলে আমাদের কয়েকটা প্যারামিটার জেনে রাখাটা দরকার, যেটা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের করতে গেলে আমরা দুটো বা তিনটে ফান্ডের মধ্যে কম্পেয়ার করতে পারবো। এই প্যারামিটারগুলো কি? প্রথমেই বলি অ্যানুয়ালাইজড রিটার্ন। অ্যানুয়ালাইজড রিটার্ন কিন্তু কখনোই 2 বছর বা 1 বছর বা 3 বছরের দেখে কোনো ফান্ডে ইনভেস্ট করাটা ঠিক হবে না। অ্যানুয়ালাইজড রিটার্ন দেখতে গেলে সবসময় অন্তত পক্ষে 7 থেকে 10 বছরের রিটার্নটা দেখে নেওয়াটা অত্যন্ত জরুরি। কারণ 7 থেকে 10 বছরের মধ্যে মার্কেটে অনেক চেঞ্জ আসে। বুলস মার্কেট, বেয়ার মার্কেট। এই বুল মার্কেট এবং বেয়ার মার্কেট যে একটা ফান্ড যত বেশি কভার করবে তার রিটার্নটা কিন্তু অনেক বেশি কংক্রিট হবে। সেকেন্ড প্যারামিটার কি? সেকেন্ড প্যারামিটার রোলিং রিটার্ন। রোলিং রিটার্ন অর্থাৎ একটা ফান্ড যে রিটার্নটা দিচ্ছে, বা যখন আমরা দুটো তিনটে ফান্ড কম্পেয়ার করব, ধরা যাক ফান্ড এ এবং ফান্ড বি দুজনে 25% রিটার্ন দিয়েছে লাস্ট ইয়ার, কিন্তু ফান্ড এর যে কনজিস্টেন্ট অর্থাৎ তার প্রত্যেক লাস্ট 5 বছর বা 6 বছরে তার যা রিটার্ন, সেই রিটার্নটা কিন্তু অ্যাভারেজ রিটার্নের আশেপাশে, অর্থাৎ ফান্ড কিন্তু খুব একটা ফ্লাকচুয়েট করেনি। আবার আরেকটা ফান্ড বি, সে 25% রিটার্ন দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সে কখনো 0%, কখনো 5%, কখনো 10%, কখনো 20%, এইভাবে সে অ্যাভারেজ দিয়েছে 25%। আর আরেকটা ফান্ড এ যে 25% দিয়েছে, দেখা যাচ্ছে সে কখনো 15%, কখনো 20%, কখনো 22% এবং কখনো 23%, এই করে করে সে 25% রিটার্ন দিয়েছে। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে ফান্ড বি এর থেকে ফান্ড এর কনসিস্টেন্ট কিন্তু অনেকটা বেটার। ফান্ড বি কিন্তু রিস্ক অনেক বেশি নিচ্ছে এবং যার জন্য এর মধ্যে ভোলাটিলিটিটা অনেক বেশি। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমরা ফান্ড একেই সিলেক্ট করব। 3 নম্বর হচ্ছে বেঞ্চমার্ক রিটার্ন। বেঞ্চমার্ক রিটার্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেঞ্চমার্ক রিটার্ন হচ্ছে যখন আমরা কোনো লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপে ইনভেস্ট করছি, তখন আমাদের দেখে নিতে হবে যে ওই ফান্ডটা ওর ক্যাটাগরিতে যে অ্যাভারেজ রিটার্ন আছে তার থেকে ওপরে না নিচে। যেমন মিড ক্যাপ ফান্ডে যদি আমরা কথা বলি, তাহলে দেখা যাচ্ছে কোনো একটা পার্টিকুলার মিড ক্যাপে আমি যখন ইনভেস্ট করতে যাচ্ছি, সে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, জাস্ট এক্সাম্পল স্বরূপ আপনাকে বললাম, যেমন তার রিটার্ন হচ্ছে অ্যাভারেজ 25%, সরি অ্যাভারেজ বলছি, তার লাস্ট ইয়ার রিটার্ন 25%, এবং তার সেই মিড ক্যাপ ক্যাটাগরি যা বেঞ্চমার্ক রিটার্ন আছে, সেই বেঞ্চমার্ক রিটার্ন হচ্ছে 20%। তার মানে সে বেঞ্চমার্ক রিটার্নের ওপরে আছে। এটা তো দেখতেই হবে। সেই সঙ্গে আরেকটা দেখতে হবে যে মিড ক্যাপ ফান্ডের যে অ্যাভারেজ ক্যাটাগরি যে রিটার্ন আছে, সেই ক্যাটাগরি রিটার্নে তার র্যাঙ্কিং কত, সে 4 নম্বর না 5 নম্বর র্যাঙ্কিং এ আছে। বেঞ্চমার্কের ওপরে তো অবশ্যই থাকতে হবে, কিন্তু সেটাই যথেষ্ট নয়। সেই সঙ্গে দেখতে হবে তার ক্যাটাগরি র্যাঙ্কিং, মানে ওই ক্যাটাগরিতে তার সে কত নম্বর র্যাঙ্কে আছে। এটা এটা গেল। তারপরের যে প্যারামিটার সেটা হচ্ছে শার্প রেশিও। শার্প রেশিওটা আমাদের দেখার এটা এই জন্যই দরকার। শার্প রেশিও থেকে আমরা এটা বুঝতে পারি যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে যখন আমি ইনভেস্ট করছি, তার মানে আমি রিস্ক নিচ্ছি। তাহলে 1 ইউনিট রিস্ক নেওয়ার জন্য আমি কত
রিটার্ন গেইন করছি। এবং কোনো ফান্ডের শার্প রেশিও যদি 1.54 হয়, তার মানে এটাই বুঝতে হবে যে এক ইউনিট, ওই ফান্ডের এক ইউনিটের জন্য আমি 1.54 টাইমস রিটার্ন পাচ্ছি। এটা গেল শার্প রেশিও। নেক্সট প্যারামিটার হচ্ছে বিটা বা ক্যাপচার রেশিও। বিটা অ্যান্ড ক্যাপচার রেশিও। বিটা অ্যান্ড ক্যাপচার রেশিও কি মেজার করছে না, একটা ফান্ডের রিস্কটাকে মেজার করছে। অর্থাৎ যখন মার্কেট যখন ভোলাটাইল মার্কেটে, ধরা যাক কোনো মার্কেট যখন 20% আপে, সেই 20% আপের সঙ্গে আমার যে ফান্ডে আমি ইনভেস্ট করেছি সে কি 20%-এর ওপরে উঠেছে নাকি 20%-এর নিচে আছে। সেই মার্কেটের সঙ্গে সঙ্গে সেই ফান্ডও উঠেছে, কিন্তু মার্কেটের সঙ্গে পাল্লা দিয়ে সেই কতটা ওপরে আছে বা কতটা নিচে আছে। আবার মার্কেট যখন নিচে নামছে, অর্থাৎ 10% মার্কেট নিচে নেমেছে, সেই 10% মার্কেট নিচে নামার সঙ্গে সঙ্গে আমি যে ফান্ডে ইনভেস্ট করেছি সেই ফান্ড 10%-এর বেশি নিচে নেমেছে আর 10%-এর কম নিচে নেমেছে। এইটাকে মেজার করা হয় কিন্তু বিটা অর ক্যাপচার রেশিও দিয়ে। লাস্ট যে প্যারামিটারটা সেটাই আমি আসবো, সেটা হচ্ছে AUM এবং TER। AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, আর TER হচ্ছে টোটাল এক্সপেন্স রেশিও। টোটাল এক্সপেন্স রেশিও দেখাটা এই জন্যই প্রয়োজন, কারণ মিউচুয়াল ফান্ড যখন আমাকে রিটার্ন গ্রো করিয়ে দিচ্ছে, তার যে ফান্ড ম্যানেজার আছে তারা সেই ফান্ডের ওপরে ডিপ রিসার্চ এবং অ্যানালাইসিস করছে, এবং কোন কোন স্টকে ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাওয়া যাবে, কোন স্টকটা আগামী দিনে ভালো গ্রো করবে, এই সমস্ত কিন্তু পুরোটাই রিসার্চ করে এবং অ্যানালিসিস করে সেই ফান্ডগুলোকে সিলেক্ট করা হয়, এবং সেই স্টকগুলোকে সিলেক্ট করে একটা ফান্ডের ফান্ড তৈরি করা হয়, মিউচুয়াল ফান্ড। তো সুতরাং এক্ষেত্রে কিন্তু অ্যাসেট আন্ডার AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে, আর কথার অর্থ হলো কোনো একটা মিউচুয়াল ফান্ড মোট কত অ্যাসেট, পাবলিকের ইনভেস্টরের কত অ্যাসেট ম্যানেজ করছে। হ্যাঁ, সেটা হলো অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। আর TER তো বললাম টোটাল এক্সপেন্স রেশিও। দু রকমের ফান্ড হয়, একটা অ্যাক্টিভ ফান্ড এবং একটা প্যাসিভ। অ্যাক্টিভ ফান্ডেই কিন্তু একমাত্র এই এক্সপেন্স রেশিওটা বেশি থাকে, তার কারণ সেখানে অ্যাক্টিভলি সেই ফান্ডগুলো অ্যাক্টিভলি ম্যানেজড বাই ফান্ড ম্যানেজার। আর প্যাসিভ ফান্ডে কিন্তু কোনো ফান্ড ম্যানেজারকে সেই অর্থে কোনো রিসার্চ বা অ্যানালিসিস করতে হয় না। তার কারণ প্যাসিভ ফান্ড মানেই কোনো ইন্ডেক্স ফান্ডে যখন আমরা ইনভেস্ট করি সেটাকে কিন্তু প্যাসিভ ফান্ড বলা হয়, সেখানে কোনো দিমাগ লাগানোর প্রয়োজন পড়ে না, যার জন্য সেখানে কিন্তু এক্সপেন্স রেশিওটাও অনেকটাই কম। মোটামুটি দেখা যায় 1%-এর নিচে ম্যাক্সিমাম ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও থাকে। হোয়ারাস অ্যাক্টিভ ম্যানেজড যে ফান্ডগুলো সেখানে কিন্তু এক্সপেন্স রেশিও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 1%-এর ওপরে। সুতরাং কোনো ফান্ড দেখা যাচ্ছে যে 25% রিটার্ন দিয়ে তার এক্সপেন্স রেশিও কম, আবার আরেকটা ফান্ড সেও 25% রিটার্ন দিচ্ছে কিন্তু তার এক্সপেন্স রেশিও ওর থেকে বেশি। সুতরাং এই ব্যাপারটাও কিন্তু আমাদের অবশ্যই দেখে নিতে হবে। এই ফান্ড, কোনো মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার আগে যদি আমরা এই প্যারামিটারগুলোকে কনসিডার করে 3-4টে ফান্ডের মধ্যে একটা কম্পেয়ার করি, তাহলে আমরা সেখান থেকে কিন্তু কোন ফান্ডের পারফরমেন্স ভালো বা কোন ফান্ডের পারফরমেন্স খারাপ সেটাকে বুঝতে পারবো, জানতে পারবো, এবং সেই অনুযায়ী আমরা ডিসিশন নিতে পারবো। এটা খুবই সংক্ষেপে ভিডিওটা বানালাম। এটা ডিটেলে বলতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আশা করি কিছুটা আপনারা আইডিয়া পেয়েছেন, এবং আগামী দিনে এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনারা ইনভেস্ট করবেন। লাস্টে একটা কথাই বলতে হয়, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। Read all scheme related documents carefully before investing. আপনাদের যারা ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই এই বিষয়গুলো জেনে নেবেন, এবং প্রয়োজন হলে আপনারা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমি যতটা সম্ভব, আমি যতটুকু জানি তার উপর ভিত্তি করে আপনাদেরকে আমি সাপোর্ট করতে পারবো, এই আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার।